বাট খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে শান্ট এবং বর্তনীতে শান্টের ব্যবহার। আজকে আমরা এটাই পড়বো যে শান্ট কি এবং বর্তনীতে কিভাবে শান্ট ব্যবহার করা হয়, বর্তনীতে শান্ট কি কাজ করে। তো বইতে দেখবা শান্টের একটা সংজ্ঞা আছে। সংজ্ঞাটা হচ্ছে এরকম যে তড়িৎ যন্ত্রপাতিকে বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য এই বৈদ্যুতিক যন্ত্রপাতির সাথে সমান্তরালে যে খুব অল্প মানের একটা রোধ ব্যবহার করা হয়, এই রোধটাকে বলা হয় শান্ট। শান্ট হচ্ছে ইংরেজি নাম, এর কিন্তু একটা বাংলা নাম আছে, SHUNT। শান্ট এর বাংলা নাম হচ্ছে বিকল্প পথ। তার মানে আমি তড়িৎ যন্ত্রপাতির সাথে সমান্তরালে যদি আরেকটা খুব অল্প মানের রোধ যুক্ত করে দিই তাহলে ওটাকে বলা হবে শান্ট। কেন এই রোধটা যুক্ত করা হবে? তড়িৎ যন্ত্রপাতিকে বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য। তাহলে বইয়ের যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা আমি একটু লিখি। তড়িৎ যন্ত্রপাতিকে বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য যন্ত্রের সাথে সমান্তরালে যে অল্প মানের রোধ যুক্ত করা হয় তাকে শান্ট বলে। আচ্ছা, তাহলে সংজ্ঞার মধ্যে কিন্তু শান্টের কাজ লুকায় আছে। তো শান্টের কাজ কি? তড়িৎ যন্ত্রপাতি থেকে বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা। তো আমরা এই শান্টের কাজ যদি বুঝি, বর্তনীতে যদি শান্টের ব্যবহারটা আমরা বুঝি, তাহলে আমরা শান্টের সংজ্ঞাটাও খুব ভালো করে বুঝে যাবো। এই যে সংজ্ঞাটা আমি লিখলাম, এই সংজ্ঞাটা অনেকে মুখস্থ করে। এই মুখস্থ করার কোনো দরকার নেই। তুমি যদি শান্টের কাজটা বোঝো তাহলে কিন্তু তুমি সংজ্ঞাটা, কাজ থেকেই সংজ্ঞাটা বুঝে বুঝে দিতে পারবা। তো চলো আমরা বোঝার ট্রাই করি। মনে করো এই হচ্ছে একটা সাপ্লাই ভোল্টেজ, তার সাথে এই হচ্ছে একটা বর্তনী যুক্ত আছে, এইভাবে মনে করা আছে। তাহলে এটা প্লাস টার্মিনাল, এটা মাইনাস টার্মিনাল, এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এখন তুমি জানো না এর মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে বা আদৌ এর মধ্যে কোনো কারেন্ট আছে কিনা। তাহলে তোমাকে আমি যদি বলি এর মধ্যে কারেন্ট আছে কিনা এটা পরিমাপ করার জন্য তুমি কি করবা? তুমি হাত দিয়ে ধরবা, এই যে তারে হাত দিয়ে মনে টাচ করবা নাকি? না, হাত দিয়ে টাচ করলে তো শক খাও। তাহলে হাত দিয়ে টাচ করা যাবে না। তাহলে কি করতে হবে? এখানে কি করতে হবে? আমরা একটা তড়িৎ যন্ত্রপাতি ব্যবহার করতে পারি যার সাহায্যে আমরা বুঝতে পারবো এই তারের মধ্যে দিয়ে কারেন্ট আছে কিনা। কি ধরনের তড়িৎ যন্ত্রপাতি ব্যবহার করতে পারি? আমরা গ্যালভানোমিটার অথবা অ্যামিটার ব্যবহার করতে পারি। গ্যালভানোমিটার ব্যবহার করলে কি হবে? গ্যালভানোমিটারের কাজই হচ্ছে তড়িৎ প্রবাহের অস্তিত্ব পরিমাপ করা। তাহলে আমি যদি এই তারের মাঝখানে এখানে একটা গ্যালভানোমিটার যুক্ত করে দিই, তাহলে যদি এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, গ্যালভানোমিটারের কাঁটাটা নড়ে উঠবে, আমি বুঝে যাবো যে হ্যাঁ এই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। আর যদি কারেন্ট প্রবাহিত না হয় তাহলে গ্যালভানোমিটারের কাঁটা কোনো বিক্ষেপ দিবে না, তখন আমি বুঝবো যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই তারের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না। আর যদি অ্যামিটার ব্যবহার করি তাহলে অ্যামিটারের কাজও ঠিক একই রকম। অ্যামিটার হচ্ছে প্রকৃতপক্ষে কত কারেন্ট যাচ্ছে তার মান দিয়ে দিবে। যদি কারেন্ট না যায় তাহলে এখানে দেখা যাবে যে অ্যামিটারের কাঁটাটা শূন্য দাগের সাথেই আছে, অর্থাৎ 0 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, কোনো কারেন্ট না। এখন দেখো, তুমি তো আর আগে থেকে জানো না এই তারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে। এই তারের মধ্যে 1 অ্যাম্পিয়ার কারেন্টও যেতে পারে, 10 অ্যাম্পিয়ার কারেন্টও যেতে পারে, আবার 100 অ্যাম্পিয়ার কারেন্ট যেতে পারে। তুমি কারেন্ট আছে নাকি নাই তাই পরিমাপ করার জন্য কিন্তু গ্যালভানোমিটার ব্যবহার করতেছো। তুমি কিন্তু আগে থেকে জানো না যে এর মধ্যে আসলে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে বা আদৌ কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে কিনা। তো মনে করো যদি এর মধ্য দিয়ে 100 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তাহলে কি অবস্থা হবে? এই যে গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটার হচ্ছে ছোট একটা যন্ত্রপাতি, এর মধ্যে সামান্য একটা ছোটখাটো একটা কয়েল ব্যবহার করা হয়। যদি এর মধ্যে দিয়ে কারেন্ট যায় তাহলে ওই কয়েলের কারণে কয়েলটা ঘুরে যায়, ফলে কাঁটাটা বিক্ষেপ দেয়। এখন তুমি যেহেতু জানো না এই তারে কত কারেন্ট, ধরে নিচ্ছি যে এই তারে হচ্ছে 100 অ্যাম্পিয়ার কারেন্ট যদি যায়, এই গ্যালভানোমিটার যুক্ত করলা, যখনই যুক্ত করবা সুইচ অন করার সাথে সাথে দেখবা গ্যালভানোমিটারের কয়েল গলে গেছে বা গ্যালভানোমিটার বাস্ট হয়ে গেছে। তাহলে আমার কোনো লাভ হলো? আমি এখানে মাপতে চাইছিলাম কারেন্ট আছে কি কারেন্ট নাই, গ্যালভানোমিটার বসানোর সাথে সাথে গ্যালভানোমিটার রক্ষা পেয়ে গেছে, গ্যালভানোমিটারই মরে গেছে। এখন যদি গ্যালভানোমিটারই নষ্ট হয়ে যায়, গ্যালভানোমিটার কয়েল যদি পড়ে যায়, তাহলে ভাই কিছু হইলো? তোমার তো এখন কান্নাকাটি করতে হবে, হায় হায় ভাই আমার গ্যালভানোমিটার নষ্ট হয়ে গেছে। তাহলে তোমার কি করতে হবে? এরকম বিভিন্ন সার্কিটের জন্য বিভিন্ন ধরনের গ্যালভানোমিটার নিয়ে এসে পরীক্ষা করতে হবে, কারণ কারেন্ট যদি বেশি হয় তাহলে তো গ্যালভানোমিটার শেষ। তাহলে আমরা কি দেখতেছি? এখানে একটা সমস্যা তৈরি হচ্ছে। এরকম যদি বারবারই গ্যালভানোমিটার নষ্ট হয়ে যায় তাহলে তো ভাই সেটা মেনে নেওয়া যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? এই গ্যালভানোমিটারকে সুস্থ সবল রাখতে হবে, যেন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে অনেক বেশি কারেন্ট না যায়। এবং তুমি তখন বলবা যে ভাই আমি তো জ্যোতিষী না, এর মধ্যে দিয়ে কত কারেন্ট আছে সেটা আমি আগে থেকে কিভাবে জানবো? তোমার আগে থেকে জানার দরকার নেই, তুমি ধরেই নাও এর মধ্যে অনেক বেশি কারেন্ট আছে। তুমি কি করবা? তুমি একটা বিকল্প, এই কারেন্ট যাওয়ার জন্য একটা বিকল্প পথ তৈরি করবা। কিভাবে বিকল্প পথ তৈরি করবা? এই যে তোমার এই গ্যালভানোমিটার আছে, এই গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে তুমি একটা রোধ যুক্ত করে দিবা। এই সমান্তরালে এই যে যুক্ত রোধ, এটাকে বলা হচ্ছে শান্ট। আচ্ছা ভালো কথা, এই যে রোধ যুক্ত করে দিলে লাভ কি হবে?
লাভ হবে তখন তোমার দেখো এই যে 100 অ্যাম্পিয়ার কারেন্ট গিয়ে পুরোটা এবার আর এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে না, তখন 100 অ্যাম্পিয়ার কারেন্ট গিয়ে সামনে কয়টা রাস্তা পাচ্ছে? দুইটা রাস্তা, একটা হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে আর একটা হচ্ছে শান্টের মধ্য দিয়ে। তখন কি হবে? এই কারেন্ট গিয়ে দুইটা পথে ভাগ হয়ে যাবে। তাহলে দুইটা ভাগে ভাগ হয়ে গেলে কিছু পরিমাণ কারেন্ট যাবে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে এবং কিছু পরিমাণ কারেন্ট চলে যাবে শান্টের মধ্য দিয়ে। এখন তারপরও তো দেখো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তো কিছু পরিমাণ কারেন্ট যাচ্ছে, আমাদের টার্গেট হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যেন সবচেয়ে কম কারেন্টটাই যায়। তাহলে তার জন্য আমরা কি করব? এখানে যে রোধটা যুক্ত করব, এই রোধের মান হবে খুবই কম। এখন রোধের মান খুব কম হলে সুবিধাটা কি? এই রোধের মান যদি হয় খুবই কম, তাহলে ওই রোধের মধ্য দিয়ে কারেন্ট যাবে বেশি, অর্থাৎ যেখানে বাধা কম তার মধ্য দিয়ে কারেন্ট যাবে বেশি। তাহলে আমি যদি এই রোধের মানটা খুব কম মানের একটা রোধ ব্যবহার করি, তাহলে এখানে 100 অ্যাম্পিয়ার কারেন্টের ম্যাক্সিমাম কারেন্টটা যাবে শান্টের মধ্য দিয়ে এবং কিছু অ্যাম্পিয়ার কারেন্ট যাবে হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে। তাহলে দেখো, ধরো 100 অ্যাম্পিয়ার কারেন্টের এই শান্টের মধ্য দিয়ে, শান্টের রোধের মান যেহেতু খুবই কম, এই শান্টের মধ্য দিয়ে গেল হচ্ছে 95 অ্যাম্পিয়ার কারেন্ট এবং বাদ বাকি 5 অ্যাম্পিয়ার কারেন্ট গেল হচ্ছে এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে। তাহলে এখন দেখো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কিন্তু কারেন্ট গেছে, তাহলে কারেন্ট যদি যায় তাহলে গ্যালভানোমিটারের কাটা বিক্ষেপ দিবে এবং তুমি বুঝে যাবে আচ্ছা ঠিক আছে এই সার্কিটে এই তারের মধ্য দিয়ে অবশ্যই কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে দেখো তোমার সাপও মরল এবং লাঠিও ভাঙলো না, লাঠিও কিন্তু অক্ষত থাকলো। তাহলে এই ব্যাপারটা ভালো না? তাহলে এই ব্যাপারটার জন্য আমার কি করতে হবে? যে গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে একটা রোধ যুক্ত করতে হবে এবং রোধের মান হবে খুবই কম। এই রোধের মানটা যদি খুবই কম হয় তাহলে কি হবে? অনেক বেশি কারেন্ট ওর মধ্যে দিয়ে যাবে। আগে যেমন এই গ্যালভানোমিটারটা পুড়ে যাচ্ছিল অনেক বেশি কারেন্ট যাওয়ার জন্য, এবার আর সেটা হচ্ছে না। তাহলে আমাদের গ্যালভানোমিটারটা তড়িৎ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাচ্ছে। তাহলে শান্ট কি কাজ করতেছে? গ্যালভানোমিটারটাকে তড়িৎ দুর্ঘটনার হাত থেকে এইভাবে রক্ষা করতেছে, অর্থাৎ একটা বিকল্প পথ তৈরি করে দিচ্ছে। এই কারণে দেখো শান্টের একটা বাংলা নাম ছিল বিকল্প পথ। তাহলে শান্টের ব্যাপারটা তোমরা এবার বুঝলাম। এবার আসো সংজ্ঞা কি বলছিল দেখো, তড়িৎ যন্ত্রপাতিকে বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য যন্ত্রের সাথে সমান্তরালে অল্প মানের রোধ যুক্ত করা হয়, তাকে শান্ট বলে। তাহলে আমরা এটুকু বুঝলাম যে শান্ট কি এবং বর্তনীতে শান্ট কি কাজে ব্যবহার করা হয়। এবার একটা জিনিস খেয়াল করো, অনেকেই কথাটা বলতে পারো যেহেতু এস এর মান লাগাইতে হবে খুবই কম মানের মধ্যে, মানে যত কম লাগানো যাবে তত ভালো। তো অনেকেই কথাটা বলতে পারো যে আচ্ছা কম লাগাইতে লাগাইতে একেবারে 0 ওহম রোধের একটা তার লাগাই দিই, তারপরে 0 ওহম রোধের তার লাগানো মানে কি? শর্ট সার্কিট করে দাও। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এইটা হচ্ছে গ্যালভানোমিটার, এর সাথে এই যে বর্তনী এভাবে যুক্ত ছিল। আমি কি করব? এই গ্যালভানোমিটারের উপরে আমি যেমন একটা খুবই কম মানের রোধ লাগাতাম, এবার আর কোনো রোধই লাগালাম না, মানে কম হইতে হইতে একেবারে 0 হয়ে গেল। তাহলে তো আরো ভালো, এই রোধের মান যত কম হবে তত ভালো। তাহলে এবার দেখো একেবারে রোধ নাই করে দিছি, তাহলে এবার আরো ভালো। কথা হচ্ছে কি এবার আরো ভালো হলো না। কেন ভালো হলো না? এইখান থেকে কত কারেন্ট আসতেছিল? মনে করো 100 অ্যাম্পিয়ার কারেন্ট। 100 অ্যাম্পিয়ার কারেন্ট এসে দুইটা ভাগে ভাগ হয়ে আগে দেখো এখানে যাচ্ছিল কত? 95 আর এখানে যাচ্ছিল কত? 5। আমরা একটু ধরে নিছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে কি, এখানে এসে 100 অ্যাম্পিয়ার কারেন্ট আসার পর এবার সামনে দেখতেছে দুইটা রাস্তা। এবার এই রাস্তায় দেখো কোনো রোধই নাই। আগে তো খুব কম মানের হলেও কিছু একটা রোধ ছিল, কিন্তু এবার কোনো রোধই নাই। আর এই রাস্তায় গ্যালভানোমিটারের কয়েলের একটা রোধ আছে। তাহলে তখন কারেন্ট যখন এরকম শর্ট সার্কিট পাবে, এটাকে কি বলা হয়? শর্ট সার্কিট। দেখো এই যে এর দুই পাশে একটা তার দিয়ে যুক্ত, তাহলে এটা শর্ট সার্কিট হয়ে গেছে। তখন কারেন্ট কি করবে? সমস্ত কারেন্ট এই রাস্তা দিয়ে চলে আসবে, এইভাবে চলে আসবে। তাহলে 100 অ্যাম্পিয়ারের কারেন্টের পুরাটাই কিন্তু তখন এই রাস্তা দিয়ে চলে আসলো। তোমার এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কিন্তু কোনো কারেন্ট গেল না। তখন কি গ্যালভানোমিটারের কাটা নড়বে? কাটা নড়বে না। তখন তুমি বুঝতে পারবে না যে এই তারের মধ্যে দিয়ে কারেন্ট আসলে আছে নাকি কারেন্ট আসলে নাই। তাহলে তোমার কি করতে হবে? একেবারে শর্ট সার্কিট করা যাবে, কারণ শর্ট সার্কিট করলে তুমি আর বুঝতে পারবে না এই তারে কারেন্টের অস্তিত্ব আছে কিনা। এই কারণে রোধের মান যত কম হবে ততই ভালো। এখন কম করতে করতে একেবারে শর্ট সার্কিট করে দিলাম, তাহলে কিন্তু আর হবে না। যে পারপাসে তুমি গ্যালভানোমিটার ব্যবহার করতেছো সেই পারপাসটা কিন্তু আর ফুলফিল হবে না। দেখো গ্যালভানোমিটারের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহের অস্তিত্ব পরিমাপ করা। এখন অস্তিত্ব পরিমাপ করতে গেলে আগে যেমন আমি যখন শান্ট যুক্ত করতেছিলাম না, তখন টোটাল কারেন্ট এর মধ্য দিয়ে যাচ্ছিল, এর উপরে অনেক চাপ করতেছিল, এর কয়েল পুড়ে যাচ্ছিল। যখন আমি শান্ট যুক্ত করে দিলাম তখন কিন্তু এর মধ্যে দিয়ে পুরো কারেন্টটা যায়নি, কিছু পরিমাণ কারেন্ট গেছে এবং ম্যাক্সিমাম কারেন্ট গেছে কি? শান্টের মধ্য দিয়ে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমার এর মধ্যে দিয়ে খুব কম পরিমাণ কারেন্ট নিলেই হবে। মানে আমি চাই কারেন্ট আছে কি নাই, অর্থাৎ গ্যালভানোমিটারের কাটা বিক্ষেপ দিল কি দিল না, এটাই হচ্ছে আমার টার্গেট। তো তার জন্য গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে খুব সামান্য কারেন্ট গেলেই এনাফ, অনেক বেশি পরিমাণ কারেন্ট যাওয়ার কোনো দরকার নেই। দেখো ব্যাপারটা আমরা এরকম একটা উদাহরণ দিয়ে বুঝি। কাঁচামরিচ তো ঝাল, এখন কাঁচামরিচ ঝাল নাকি টক নাকি মিষ্টি এটা বোঝার জন্য কি তোমার 2 বস্তা কাঁচামরিচ চাপানোর দরকার আছে? না। একটা কাঁচামরিচ একটু সামান্য ভেঙে গালে বা জিহ্বায় নিলেই তুমি বুঝতে পারবা যে কাঁচামরিচ ঝাল নাকি টক নাকি মিষ্টি। ঠিক তাই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে একটু কারেন্ট গেলেই হবে, কাটার বিক্ষেপ দিলেই হবে। কারেন্ট পরিমাপ করার জন্য গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে অনেক বেশি কারেন্ট যাওয়া লাগবে এমন কোনো কথা নেই। অনেক বেশি কারেন্ট দিতে যায় গ্যালভানোমিটার মরে যাবে।
গ্যালভানোমিটারকে কি করতে হবে, বাঁচায় রাখতে হবে। এবং কিভাবে আমরা বাঁচাইতে পারি, এই শান্টের মাধ্যমে বাঁচাইতে পারি। তাহলে তোমরা বর্তনীতে শান্টের ব্যবহার কি এটা খুব ভালোভাবে বুঝতে পারছো এবং এই শান্টের সংজ্ঞাটা বুঝতে পারছো। তাহলে আশা করি এখন আর শান্টের সংজ্ঞাটা তোমরা মুখস্থ করবে না, বুঝে লিখবা। তাহলে চলো আমরা আরেকবার বলে ফেলি। তড়িৎ যন্ত্রপাতিকে তড়িৎ দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য এই যন্ত্রের সাথে সমান্তরালে যে অল্প মানের রোধ যুক্ত করা হয় তাকেই বলা হয় শান্ট। ওকে, এখন আমরা দেখবো যে একটা গ্যালভানোমিটারের সাথে যদি একটা শান্টকে যুক্ত করা হয় তাহলে মূল প্রবাহের কতটুকু শান্টের মধ্যে দিয়ে যায় এবং কতটুকু গ্যালভানোমিটারের মধ্যে যায়, অর্থাৎ গ্যালভানোমিটারের কারেন্ট এবং শান্টের কারেন্ট বের করবো এবং এদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আমরা দেখবো। তো চলো আমরা আগে এই হচ্ছে একটা বর্তনী, এটা হচ্ছে বর্তনীর সাপ্লাই ভোল্টেজ, এটা হচ্ছে বর্তনীর রোধ, এই হচ্ছে বর্তনীটা। আমি জানতে চাই যে এই বর্তনীতে কারেন্ট আছে কি নাই। তো তার জন্য কি ব্যবহার করতে হবে, একটা গ্যালভানোমিটার ব্যবহার করতে হবে। তাহলে এই যে এই বর্তনীর মাঝখানে এখানে একটা গ্যালভানোমিটার ব্যবহার করলাম। এই গ্যালভানোমিটারের রোধ হচ্ছে জি, তাহলে আমি একটু এখানে লিখে দিই, জি হচ্ছে গ্যালভানোমিটারের রোধ। এখন এখান থেকে তো কারেন্ট যাচ্ছে, এই মেইন কারেন্ট হচ্ছে আই, এটা হচ্ছে মূল প্রবাহ। এখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যদি মূল প্রবাহ যায় তাহলে তো গ্যালভানোমিটারের উপরে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমাদের কি করতে হবে, গ্যালভানোমিটারটাকে বাঁচায় রাখতে হবে। তো বাঁচায় রাখার জন্য কি করতে হবে, শান্ট যুক্ত করতে হবে। কিভাবে শান্ট যুক্ত করব, গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে খুব অল্প মানের একটা রোধ যুক্ত করব, এই রোধটাকেই বলা হবে হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স। ওকে, এই বর্তনীর মূল প্রবাহ আই, সে এখানে আসার পর দেখো সামনে দুইটা রাস্তা পাইছে। একটা রাস্তা হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে সেটা হচ্ছে আইজি, এবং আরেকটা রাস্তা হচ্ছে শান্টের মধ্যে দিয়ে, শান্টের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে আইএস। এই আইএস কারেন্ট শান্টের মধ্যে দিয়ে এসে এবং আইজি কারেন্ট এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে এসে টোটালটা আবার যুক্ত হয়ে বর্তনীর মূল প্রবাহ আই পরিণত হবে। অর্থাৎ আমরা বলতে পারি আই ইকুয়াল টু হচ্ছে আইজি প্লাস আইএস, এই দুইটার যোগফল। এবার দেখো শান্ট এবং গ্যালভানোমিটার যেহেতু পরস্পরের সাথে সমান্তরাল আছে, তাহলে দেখো এই বিন্দুটা, এটাকে যদি আমি বলি এ বিন্দু, সেটা তাহলে শান্টেরও এক বিন্দু আবার এই গ্যালভানোমিটারেরও এক বিন্দু। এবং এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমি যদি বলি বি বিন্দু, তাহলে সেটা শান্টের এই বিন্দু আবার গ্যালভানোমিটারের এই বিন্দু। তাহলে এই বিন্দুটা শান্ট এবং গ্যালভানোমিটারের জন্য কমন বিন্দু, আবার এই বিন্দুটা শান্ট এবং গ্যালভানোমিটারের জন্য কমন বিন্দু। অর্থাৎ এই দুইটা সমান্তরালে থাকায় এদের দুই পাশে কিন্তু একই বিন্দু। তাহলে এই শান্টের অ্যাক্রসে এই দুই বিন্দুর বিভব যা হবে, গ্যালভানোমিটারের অ্যাক্রসে কিন্তু এই দুই বিন্দুর বিভব তাই হবে, কারণ একই বিন্দু। তাহলে আমরা এই কথাটা কি লিখতে পারি, ভি এ বি ইকুয়াল টু ভি এ বি, মানে একবার হচ্ছে শান্টের জন্য আর একবার হচ্ছে গ্যালভানোমিটারের জন্য। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত, আই আর। তাহলে দেখো এর মধ্যে দিয়ে কারেন্ট কত, আইএস, রোধ কত, এস। তাহলে ভি ইজ ইকুয়াল টু আই আর, মানে আইএস ইনটু রোধ এস। এবার গ্যালভানোমিটারের জন্য চিন্তা করো, গ্যালভানোমিটারের রোধ কত, জি, এবং গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট কত, আই জি। ওকে, আমরা এটাকে দেখো তো এইভাবে লিখতে পারি কিনা, আইএস ডিভাইডেড বাই আইজি ইজ ইকুয়াল টু জি ডিভাইডেড বাই এস। এখন যোজন করো, যোজন করা মানে এক যোগ করা। এই পক্ষে যদি এক যোগ করো তাহলে হবে আইএস আইজি প্লাস 1, আবার এই পক্ষে যদি এক যোগ করো তাহলে জি ডিভাইডেড বাই এস প্লাস 1। লসাগু করো, এখানে লসাগু করলে কি থাকতেছে, আইজি, উপরে কি হচ্ছে আইএস প্লাস আইজি, এখানে কি থাকতেছে এস জি প্লাস এস। এবার দেখো আইএস প্লাস আইজি উপরে আছে না, এই আইএস প্লাস আইজি মানে কত ছিল, বর্তনীর মূল প্রবাহ আই। তাহলে এই লাইনটাকে এখানে যদি আমরা লিখি যে বর্তনীর মূল প্রবাহ আই ডিভাইডেড বাই হচ্ছে আইজি ইকুয়াল টু এই পাশে হচ্ছে জি প্লাস এস ডিভাইডেড বাই এস। আমরা এখান থেকে গ্যালভানোমিটারের কারেন্টটা বের করতে পারি। অতএব গ্যালভানোমিটারের কারেন্ট আইজি ইকুয়াল টু হবে এস ডিভাইডেড বাই জি প্লাস এস ইনটু হচ্ছে আই টোটাল। এই আই কিন্তু বর্তনীর মূল প্রবাহ আই। তাহলে এইটা হচ্ছে গ্যালভানোমিটারের প্রবাহ নির্ণয়ের সূত্র। উপরে হবে শান্টের রোধ, নিচে হবে শান্ট এবং গ্যালভানোমিটার রোধের যোগফল ইনটু টোটাল কারেন্ট অর্থাৎ বর্তনীর মূল প্রবাহ। দেখো একই ভাবে কিন্তু আমরা এই জিনিসটা লিখতে পারি যে অতএব শান্টের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে অর্থাৎ আইএস, সেটা ইকুয়াল টু তাহলে কি হবে, উপরে চলে যাবে এবার জি, নিচে হবে জি প্লাস এস ইনটু হবে বর্তনীর মূল প্রবাহ আই। তাহলে উপরেরটা হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের সূত্র এবং নিচেরটা হচ্ছে শান্টের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের সূত্র। ব্যাপারটা এইভাবে মনে রাখা যায়, যখন তুমি গ্যালভানোমিটারের কারেন্ট বের করবা তখন শান্টের রোধ উপরে, এবং যখন তুমি শান্টের কারেন্ট বের করবা তখন গ্যালভানোমিটারের রোধ উপরে। আর দেখো সবকিছু সেম, এখানেও আই আছে এখানেও আই আছে, অর্থাৎ বর্তনীর মূল প্রবাহ। নিচে আছে কি জি প্লাস এস, নিচেও আছে আবার জি প্লাস এস। শুধু যখন গ্যালভানোমিটারের কারেন্ট বের করবা তখন শান্টের রোধ উপরে, যখন শান্টের রোধ বের করবা তখন গ্যালভানোমিটারের রোধ উপরে। এইভাবে তোমরা এই দুইটা সূত্রকে মুখস্থ করতে পারো। আরেকটা জিনিস, এই দুইটা সূত্র আমরা এইভাবে প্রমাণ করতে পারি। দেখো এই দুইটা রেজিস্ট্যান্স কিভাবে যুক্ত, সমান্তরালে যুক্ত। তাহলে এই আইএস এবং আইজি কারেন্ট ডিভাইডার রুলের মাধ্যমে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম। তাহলে আমরা কারেন্ট ডিভাইডার রুল দিয়ে এই আইএস এবং আইজি এর মান বের করতে পারি। তো দেখো সেভাবে বের করলে কি হয়, কারেন্ট ডিভাইডার রুলের সূত্র ছিল যার কারেন্ট বের করব নিচে হবে তার রোধ,
উপরে হবে আরপি অর্থাৎ প্যারালাল রেজিস্ট্যান্স ইনটু হচ্ছে আই টোটাল। দেখো এই জিনিসটা এবার অ্যাপ্লাই করব। মনে করো আমি শান্টের কারেন্ট বের করছি, তাহলে এটা হবে আইএস, নিচে হবে যার কারেন্ট বের করতেছি তার রোধ অর্থাৎ এস, উপরে হবে আরপি অর্থাৎ প্যারালাল রেজিস্ট্যান্সের তুল্য এস এবং জি এর তুল্য। এস এবং জি যেহেতু সমান্তরাল আছে তাহলে এই দুইটার তুল্য আরপি হবে উপরে দুইটার গুণফল এবং নিচে দুইটার যোগফল। তাহলে এই আরপি এর মানটা এখানে বসায় এস জি ডিভাইডেড বাই এস প্লাস জি ইনটু হচ্ছে আই টোটাল। তাহলে দেখো আইএস ইকুয়াল টু এস জি ডিভাইডেড বাই এস প্লাস জি ইনটু হচ্ছে 1/s ইনটু হচ্ছে আই টোটাল। তাহলে এই এস আর এই এস কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি গিয়ে অতএব আইএস ইকুয়াল টু থাকতেছে জি ডিভাইডেড বাই এস প্লাস জি ইনটু আই টোটাল। তো তোমরা চাইলে কারেন্ট ডিভাইডার রুল দিয়েও কিন্তু এই সূত্র প্রমাণ করতে পারো। দেখো একই সূত্র এখানেও আসছে। অনুরূপভাবে একইভাবে কারেন্ট ডিভাইডার রুল দিয়েও কিন্তু তুমি গ্যালভানোমিটারের কারেন্টটা বের করতে পারো। ওকে, তো এটাই ছিল হচ্ছে এই দুইটা সূত্র। তো এখানে ছোট্ট একটা জিনিস একটু দেখো, এই সূত্রটা থেকে আমি যদি বর্তনীর মূল প্রবাহ আই বের করতে চাই তাহলে আমি কি করতে পারি, এই যে মূল প্রবাহ আই, তাহলে আইজি ডিভাইডেড বাই এটা তখন এই পাশে চলে আসে ভাগ হবে, তাহলে আইজি ডিভাইডেড বাই এস ভাগ জি প্লাস এস। তাহলে অতএব দেখো আই ইকুয়াল টু এটাকে উল্টায় গেলে জি প্লাস এস ডিভাইডেড বাই এস ইনটু হচ্ছে আইজি। তাহলে আইজি হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট, তার সাথে যদি আমি জি প্লাস এস ডিভাইডেড বাই এস এই জিনিসটাকে যদি গুণ করি তাহলে আমি কি পাই, বর্তনীর মূল প্রবাহ পাই। তো বর্তনীর মূল প্রবাহ পাইতে গেলে গ্যালভানোমিটারের কারেন্টকে কি দিয়ে গুণ করা লাগবে, জি প্লাস এস ডিভাইডেড বাই এস। এই জিনিসটাকে বলা হয় শান্ট গুণক। তাহলে এই জিনিসটা হচ্ছে শান্ট গুণক। সংজ্ঞাটা এভাবে দিবা যে গ্যালভানোমিটারের কারেন্টকে যা দিয়ে গুণ করলে বর্তনীর মূল প্রবাহ পাওয়া যায় তাকেই বলা হয় শান্ট গুণক, এবং শান্ট গুণক হচ্ছে জি প্লাস এস ডিভাইডেড বাই এস। একে অনেক সময় গুণন ক্ষমতাও বলে, গুণন ক্ষমতা বলে। তোমাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে আই, আইএস এবং আইজি, বলো তো এদের মধ্যে বৃদ্ধিক্রম বা হ্রাসক্রমটা কেমন হবে, অর্থাৎ কে বড় কে ছোট। এটা হচ্ছে বর্তনীর মূল প্রবাহ, এটা সমান সমান হচ্ছে আইএস প্লাস আইজি। তাহলে এই কিন্তু সবচেয়ে বেশি, তার মানে আই সবচেয়ে বেশি। এই আই দিয়ে কয়টা ভাগে ভাগ হয়েছে, দুইটা ভাগে। তার মধ্যে বেশি কারেন্টটা কার মধ্যে দিয়ে যাবে, শান্টের মধ্যে দিয়ে। তাহলে শান্টের কারেন্টটা বেশি, তার তুলনায় আইজি অর্থাৎ গ্যালভানোমিটারের কারেন্টটা কম। তাহলে তার ক্রমটা হবে এরকম যে আই সবচেয়ে বড়, তারপরে আইএস এবং তারপরে আইজি। থিওরি পড়লে একটা ম্যাথ ফ্রি, এখানে একটা ফ্রি ম্যাথ দেওয়া আছে। কি বলতেছে দেখো, 10 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে মূল প্রবাহের 10% তড়িৎ প্রবাহের জন্য কত রোধের সংযুক্ত করতে হবে। চিত্র আঁকবা, ম্যাথ করার জন্য একটু চিত্র এঁকে নিলে খুব বেশি ক্ষতি হবে না। তাহলে এই হচ্ছে আমাদের গ্যালভানোমিটার, তার সাথে যুক্ত হচ্ছে একটা শান্ট। মূল প্রবাহ হচ্ছে আই, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে আইজি এবং শান্টের মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে আইএস। তাহলে আমাদের কি কি দেওয়া আছে একটু দেখো, জি এর মান হচ্ছে 10 ওহম, মূল প্রবাহ হচ্ছে আই, কতটুকু কার মধ্য দিয়ে যাবে, দেখো মূল প্রবাহের 10% কোথা দিয়ে যাবে, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে। তাহলে গ্যালভানোমিটারের মধ্যে যে কারেন্ট সেটা হচ্ছে আইজি, তা কত হবে, মূল প্রবাহ আই এর 10%, তাহলে আই গুণ 10 ভাগ 100 অর্থাৎ আই ডিভাইডেড বাই হচ্ছে 10। কোন সূত্রটা আমরা খাটাবো, যেহেতু গ্যালভানোমিটারের কারেন্ট দেওয়া আছে, গ্যালভানোমিটারের কারেন্টের কথাই বলছে, সুতরাং গ্যালভানোমিটারের কারেন্ট নির্ণয়ের যে সূত্রটা সেটা খাটাবো। সূত্রটা কি ছিল, যদি গ্যালভানোমিটারের কারেন্টের কথা বলে তাহলে উপরে থাকবে শান্টের রোধ আর নিচে থাকবে এস প্লাস জি ইনটু টোটাল কারেন্ট বা বর্তনীর মূল প্রবাহ। এখন এখান থেকে দেখো আইজি এর মান হচ্ছে আই ডিভাইডেড বাই 10, এস ডিভাইডেড বাই এস প্লাস জি, জি এর মান কত 10 ইনটু বর্তনীর মূল প্রবাহ আই। তাহলে এই আই আর এই আই কাটাকাটি যাচ্ছে, তাহলে এস গুণ 10 ইকুয়াল টু এস প্লাস 10। তাহলে এখান থেকে তুমি এস এর মানটা বের করবা, এস এর মান আসবে 1.11 ওহম। তাহলে এত রোধের শান্ট যুক্ত করতে হবে। এটা হয়ে গেল। তো এটা কিন্তু বুয়েটে আসা, এটা হচ্ছে বুয়েট 10-11 তে আসে। তো বুয়েটে যে খুব কঠিন মাথা আসে এমন কিন্তু না। তো তখন 10-11 সালে এমসিকিউ তে আসছিল, আবার খুব মজা পেও না।